নমস্কার, নর্মদে হর শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য 2026 সালের জুলাই মাসের, মানে আজকে যখন আপনি এপিসোড দেখছেন, এর প্রভাব কিন্তু আপনার জীবনে পড়তে শুরু করেছে। কার প্রভাব? শুক্র এবং কেতুর প্রভাব। একেবারে প্রথমে আপনার সময় বাঁচানোর জন্য আমি বলে রাখি, শুক্র কেতুর প্রভাব কিন্তু খুব একটা ভালো প্রভাব না। কিছু কিছু মানুষের জন্য খুব ভালো, বাকি মানুষদের জন্য কিন্তু ভালো নয়। তাই আপনি যদি ভালো নয় শোনার পর নিজের ইচ্ছাটা চলে যায় এপিসোড না দেখার, কোনো অসুবিধা নেই, আপনার সময় বাঁচবে। আর যদি মনে করেন যে না, শুক্র আর এই কেতুকে নিয়ে আলোচনা আমাকে শুনতে হবে, কেননা আমার শুক্র হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি, অর্থাৎ ধনসম্পত্তি, কথাবার্তা ইত্যাদি ইত্যাদি, তো সেই কারণে আমি শুনবো। এবং কেতু আমার দ্বাদশে দীর্ঘদিন ধরে বসে আছে, তাই আমি শুনবো। এবং যদি মনে হয় যে না, আমার শুক্র ভাগ্যের অধিপতি, তো সেই কারণে আমি পুরো এপিসোডটা দেখব, তাহলে দেখুন কোথায় সতর্ক করব আমরা। এবং পাশাপাশি যাদের শুক্র কেতুই একদম পুরো আছে জন্মছকে, একত্রে যে কোনো একটি ঘরে বসে আছে, বিভিন্ন ঘর নিয়ে আমরা আলোচনা করব। যে ধরুন অষ্টমে বসে থাকলে কি ফল দেয়, একাদশে বসে থাকলে কি ফল দেবে, চতুর্থে বসে থাকলে কি ফল দেবে, ইত্যাদি ইত্যাদি আলোচনা করব। কেমন? তাহলে সাথে থাকুন। আমার প্রথম প্রশ্ন তোমাকে, দ্বাদশে শুক্র এবং কেতু এনাদের গোচরে একযোগে হয়েছে। অতীত থেকে একটু আসো, পেছনের এক মাস মিলিয়ে আসো, কেননা একাদশ থেকে দ্বাদশে যাচ্ছে, লাভস্থল থেকে দ্বাদশে যাচ্ছে। আচ্ছা, প্রথমে শুক্রের নিরিখে বলে নিই। শুক্র ক্লিয়ার। শুক্র ভাগ্যের সহায়তায় আপনার নিজের চেষ্টায় কিছুদিন আগে আপনি যথেষ্ট উপার্জনের দিকে মনোনিবেশ করেছিলেন, উপার্জন আপনার হয়েছিল, লাভস্থানে শুক্র ছিলেন, অনেক কিছু শৌখিন দ্রব্যাদি আপনি কিন্তু লাভ করেছেন। আচ্ছা, প্রেম লাভ করতে পারেন, দাম্পত্য সুখ লাভ করতে পারেন ভাগ্যের সহায়তায়, এগুলো প্রাপ্তি আপনার দেখা গেছিল। এবারে শুক্রকেতুর দ্বাদশে আসার সুবাদে প্রথমত আপনি রোগগ্রস্ত হওয়ার যোগ প্রবল, যে কোনোভাবে আপনাকে চিকিৎসার যেতে হবে, আইনি জটিলতায় ভুগে যাওয়ার সম্ভাবনা আছে, সেখান থেকে আপনার কিন্তু জেলখানা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। এবং গুপ্ত রোগ যেগুলো দীর্ঘদিন চলছে সেটা মাথাচাড়া দেবে এবং সেই রোগের প্রাবল্যতা বৃদ্ধি পাবে। কিছু কিছু গুপ্ত রোগ আপনার মধ্যে আসতে পারে এবং একটা শত্রুতা যথারীতি দেখা দেবে। প্রেম বিঘ্নিত হবে, দাম্পত্য বিঘ্নিত হবে, স্বাচ্ছন্দ্য বিঘ্নিত হওয়ার যোগ প্রবল। আমি একেবারে জন্ম ছক থেকে, জীবন থেকে আমি প্রশ্নটা রাখি। তুমি এই দ্বিতীয় ঘরেই শুক্র কেতু এবং সাথে মঙ্গল বসে আছে। দ্বিতীয় ঘরে শুক্র কেতু এবং মঙ্গল আছে এনার জন্মছকে। আপনাদের কাছে জন্মছক এরকম নিশ্চয়ই থাকবে, যদি এর আগে কোনো জ্যোতিষীকে দেখিয়ে রাখেন তো মেলাতে পারেন আপনারা। শুক্র কেতুকে মূলত আমরা ফোকাস রাখছি, সাথে মঙ্গল আছে, সেটাও আমরা প্রেডিকশন দিয়ে দেবো যে এই সময় এনার জীবনে ইনি কি ফল পাবেন এই শুক্র কেতুর প্রভাবে। আমি এবারে বলি, তিনি প্রাথমিকভাবে কিছুটা সঞ্চয় করতে পারবেন। সেই সঞ্চয় কোনো কারণে একটা ভাইয়েদের সাথে সম্পর্কের অবনতির কারণে হোক বা প্রয়োজনে হোক, ভাগাভাগির কারণে এই সঞ্চয় হানি যোগ তৈরি হবে। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে সঞ্চয় আছে, সেই সঞ্চয় কিন্তু বিনষ্ট হবে, এই যোগ প্রবল। এবং বিশেষ করে শ্বশুর বাড়ির সঙ্গে তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে দেখা যাবে সম্পর্ক বিনষ্ট হওয়ার যোগ। মানে সুস্থ সুন্দর কথার মধ্যেও এক একটা এমন বাক্য তিনি প্রয়োগ করে ফেলবেন, যাতে মানে কে জাতক, তিনি বলতে এখানে যিনি দেখছেন তিনি, যার আছে জাতক, এমন কিছু বাক্য প্রয়োগ করে ফেলবেন যেখানে কিন্তু দেখা যাবে যে এটা তার ক্ষেত্রে প্রবল বেমানান। এই বাক্য ব্যয়ের কারণে ক্ষয়ক্ষতিও হয়ে যেতে পারে, বাক্যের কারণে ক্ষয়ক্ষতি হতে পারে। মুখের কোনো দীর্ঘদিনের রোগ দেখা দিতে পারে। এ ব্যতীত অন্যান্য ক্ষেত্র থেকেও বেশ কিছু বাধা বিঘ্ন আমি দেখতে পাচ্ছি, যেটা ন্যাচারাল কালপুরুষ চক্রে হিসাবে প্রেমের সমস্যা আসতে পারে, দাম্পত্যে কিছু সমস্যা আসতে পারে, এগুলো আসতে পারে। নবম ঘরে শুক্রকেতু আছে এনার। তো ঘটনা হচ্ছে যে এনার কোন ধরনের, মানে তুমি একটু ওই কর্মগুলোকে উল্লেখ করো, ঠিক আছে? ইনি কি কর্ম করেন তো আমাদের প্রেডিকশনে লেখাই আছে, আমি ওদিক থেকে তোমাকে আর বলছি না।
ধরো কারো নবম ঘরে শুক্রকেতু বসে আছে, তো এই মানে নবম ঘরে শুক্রকেতু থাকা অবস্থায় জাতক বা জাতিকা কোন ধরনের কর্ম করলে সারা জীবনের নিরিখে এবং এই গোচরের নিরিখেও তিনি ভালো একটা তার ভাগ্য উন্নতি পান, আর যদি সেই কর্মের ছেড়ে বাকি কর্মে যুক্ত থাকেন তাহলে তখন অতটা ফল পায় না, এই জায়গাটা নবমের জায়গা দিয়েই তুমি ক্লিয়ার করে আচ্ছা, ফেলো। প্রথমেই বলি, কর্ম যদি করতে হয় ওনাদের প্রথমে শৌখিন কর্ম করতে পারেন। শৌখিনতার মধ্যেও আধ্যাত্মিকতার ছাপ থাকা একান্ত প্রয়োজন। আচ্ছা, যেরকম বা নিষ্ঠার ছাপ থাকা প্রয়োজন। নিষ্ঠার ছাপ, আধ্যাত্মিকতার ছাপ। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। এখানে ভাগ্য বলছে তিনি একজন বড় প্রডিউসার, হ্যাঁ, তিনি একটা ফিল্ম নির্মাণ করতে চাইছেন, একটা উদাহরণ দিয়ে বলি। তিনি কিন্তু এখন জেনারেল ফিল্মের তুলনায় শৌখিনভাবে যদি কোনো আধ্যাত্মিক বিষয় নিয়ে গল্প নিয়ে একটা ফিল্ম নির্মাণ করেন, সেটা কিন্তু ভালো যাবে। অন্য ফিল্মের তুলনায় এই ফিল্মটা ভালো যাবে। কেউ যাত্রা করছেন, কেউ থিয়েটার করছেন, বা কেউ হাতের কাজ করেন, জেনারেল অনেক কিছু তিনি করেন, কিন্তু এই সময় যদি একটু মূর্তি আঁকেন নানা দেব দেবতার, তার কিন্তু সেটার ডিমান্ডটা থাকবে। কথাটা বুঝলে? এবারে বাকি অ্যাকাউন্ট সম্পর্কিত কাজ খুব একটা শ্যুট করবে না এই সময়, খুব একটা ভালো যাবে না। তবে হ্যাঁ, মন্দের ভালো যদি ডিগ্রিগত দূরত্বটা বেশি থাকে, মানে দুজনের ডিফারেন্স শুক্র আর কেতুর, তাইলে কিন্তু কিছু কাজে ডেভেলপ করবেন। যেরকম ব্যবসা, কিছু ব্যবসা, শৌখিন দ্রব্য, জামা কাপড়ের ব্যবসা, খাবার দাবার, রেস্টুরেন্টের ব্যবসা করতে পারবেন, কিন্তু সেখানে দূরত্ব কিন্তু প্রচুর থাকা দরকার। একজনকে হয়তো দেখা যাবে 1-2 ডিগ্রির মধ্যে থাকতে হবে, একজনকে হয়তো 29 ডিগ্রিতে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। যত কাছাকাছি এইটা যোগটা ঘটবে তত ক্ষতি বেশি হবে। আচ্ছা, আমি শুধু শুক্রকেতুতে যাচ্ছি, সপ্তম ঘরে শুক্রকেতু, এইখানে একটা জিনিস আমার মানে জন্মছকে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা কি ফল পাবে? জাতকের পার্টনার, হ্যাঁ, তিনি কিন্তু সুশ্রী যথেষ্ট। জাতকের পার্টনার যথেষ্ট সুশ্রী, দেখতেও সুন্দর, আচার আচরণের মধ্যে শৌখিনতা, বিলাসিতা থাকবে, কিন্তু পরবর্তীতে কিছু দিনের পর এই বিলাসিতাও হারিয়ে যাবে। কীরকম উদাহরণ দিই, এটা জেনারেল ক্ষেত্রেই ঘটে, তোমাকে একটু উদাহরণ দিলে বুঝতে পারবে। দেখা যাবে একটা মেয়েকে আমি বিয়ে করলাম, মেয়েটি দেখতে শুনতে সুন্দর, ছিমছাম কাপড় জামা পরে, সব কিছু পরে, কিন্তু তারপরে বাক্যও ভালো, ব্যবহারও ভালো, শৌখিন, কিন্তু আমার বাড়িতে এসে পৌঁছালো কোনো কারণে, তখন কি হলো, শুক্রকেতুর আন্ডারে ঢুকে গেল। সে তার মতো ভালো, কিন্তু আমাকে যখন বিয়ে করলো, আমার তো শুক্রকেতুর জায়গায় তাকে পেয়ে গেলাম, সংমিশ্রণ হচ্ছে না, হচ্ছে। তখন দেখা যাবে সেই যে সুন্দর চাকন চিকন যে ব্যাপারটা ছিল না, সেটা ধীরে ধীরে মলিনত্বে পরিণত হবে, সম্পর্কের অবনতি হবে, তৃতীয় ব্যক্তির উপস্থিতি ঘটে যাবে। হ্যাঁ, এই জায়গাগুলো ঘটবেই। মানে ধরো যিনি দেখছেন এই মুহূর্তে, তার সপ্তমে শুক্রকেতু থাকলে তার পার্টনারের এই পরিবর্তনগুলো দেখা যাচ্ছে। মানে কার চাকচিক্য হারিয়ে যাবে, এনার না পার্টনারের? এনার জীবনে কি হতে, এবারে উনার পার্টনারের যখন হারিয়ে যাচ্ছে, উনার স্বামী স্ত্রীর মধ্যে যখন দ্বন্দ্ব হবে, তখন কি হবে? পার্টনারের চাকচিক্য হারাচ্ছে, তৃতীয় ব্যক্তির উপস্থিতি ঘটছে, তাইলে উনার অনুভব কি হবে? তার মনের মধ্যে একটা বিকলন তো তৈরি হবে। আমার স্ত্রী যদি কোনো অন্য জনের সাথে সম্পর্ক স্থাপন করে, তাহলে আমার কি হবে? মনে একটা তো বিকলন তৈরি হবে, মানসিক অবসাদ তৈরি হবে। পার্টনারের চাকচিক্য হারিয়ে যাওয়া সত্ত্বেও সে অন্য কারোর সাথে সম্পর্ক স্থাপন করছে, চাকচিক্য নিজের জীবনে ফিরিয়ে নিয়ে আসার জন্য। দেখছে আমার যে কোনো কারণে, সে কি অনুভব করবে, যে আমার যে কোনো কারণে আমি যেরকম ছিলাম সেরকমটা এখানে থাকতে পারছি না, সে তো সেটাই খুঁজতে যাবে। আচ্ছা, সপ্তমে যাদের এই ধরো শুক্রকেতু থাকে, তোমার মানে দীর্ঘ অভিজ্ঞতার জায়গা থেকে আমার প্রশ্নটা, যে মূলত এনাদের D9 চার্ট বা পূর্বজন্ম যদি দেখো, তাহলে কি ছিল যে কারণে এনাদেরকে সপ্তমে শুক্রকেতু ইনি প্রাপ্ত করলেন, বা যারা প্রাপ্ত করেছেন তারা কেন করলেন? একটা কথা বলি, উনারা আগের জন্মে না, উনাদের স্ত্রী সুস্থ, সুন্দর, সাবলীল, সুদৃশ্যবান থাকা সত্ত্বেও তার সেই যে গুণাবলীকে ইনি মর্যাদা দেননি। আচ্ছা, যেহেতু শুক্র আছে তাই স্ত্রী বা স্বামী যাই বলো, পার্টনার, আচ্ছা আচ্ছা, তার সেই মর্যাদাটা তিনি দেননি, যার জন্য এই জন্মে তাকেও সেটা দেওয়া হয়েছে যে এটা তো একটা স্রোত, যে তোমার স্বামী বা স্ত্রী দেখতে সুন্দর হবে, কিন্তু তোমার সাথে বিবাহের পর এর মলিনত্ব প্রাপ্তি হবে, তোমার সাথে বিবাহের পর সম্পর্কের অবনতি ঘটবে, কারণ তুমি ঘটিয়েছো, গত জীবনে তুমি করেছিলে, এবারে তুমি পাবে। কথাটা বুঝো, গতবারে ইনি করিয়েছিলেন, ইনি করেছিলেন, দেখা যাবে ইনি প্রেমটা করেছিলেন,
এবারে কি হচ্ছে, তার প্রেমে তাইলে বা তার দাম্পত্যে তো বিকলন আসবেই, একটা সমস্যা আসবেই। আমি কীরকম করাই, কথাটা কি বুঝাই, ধরো একজনের স্ত্রী, আমি গিয়ে জুটে গিয়ে ওখানে আমি প্রেম প্রেম করে অন্যের স্ত্রীকে ভাঙিয়ে নিলাম। এবার এই জন্মে কি হবে, আমার স্ত্রী ভাঙানোর জায়গাটা তো আমাকে দেবে, ঈশ্বর দেবে, দিয়েছে। হ্যাঁ, কেউ সরাসরি ভেগে যাবে, কেউ সরাসরি থেকেও ভাগবে, থেকে ভাগা। তো সপ্তমে যখন শুক্র কেতুকে নিয়ে আলোচনা করছি, হ্যাঁ তো তাহলে লগ্নে হ্যাঁ রাহু বসে আছে হ্যাঁ, লগ্নে এবং রাহু সেখানে আছে। কিন্তু সপ্তম দৃষ্টি শুক্রেরও থাকছে। অবশ্যই। তাহলে দুজনেরই মধ্যে কিন্তু এই যে বাইরের দিকের দৃষ্টিটা, বাইরের দিকের যে খোঁজ, সেটা কিন্তু সমান তালেই থাকছে। হ্যাঁ থাকছে, যজ্ঞং যজ্ঞেন যজ্ঞতে। তুমি সপ্তম নিয়ে কথা বলছো, আমি সপ্তম নিয়ে বলছি। তুমি যদি এখন লগ্ন নিয়ে বলতে আমি তখন লগ্ন নিয়ে বলবো যে উনিই তো আগে বহির্মুখী, উনার তো তাড়না আলাদা, উনিই তো হটকারী, উনিই তো চাহিদার কোনো উনার শেষ নাই, উনার পার্টনার এটা বুঝতে পেরেছেন। তখন তিনি বলছেন না বাবা, আগে থেকে নৌকা সাজাই, এর যা পরিস্থিতি এখান থেকে সুখ পাওয়া যাবে না, কারণ এ হটকারী, কথাবার্তা আলাদা, বোম ফাটানো কথা, অসভ্য কথা, কারণ রাহু বসে আছে। কথাটা বুঝ, তার চেয়ে সে একটা শান্তির খোঁজের জন্য কোনো তৃতীয় ব্যক্তির সান্নিধ্য খুঁজবে। মানব জীবনে এটাই চরিত্র। হ্যাঁ, বটগাছের ছায়া সবাই খুঁজে, যে এত বাবা ইয়ে তো প্রখর রৌদ্র, তার চেয়ে একটু বটগাছের ছায়া খুঁজি, আসবে জীবন, এটা আসবে। এটা আমি সপ্তম বললো বলে সপ্তমের কথা বললাম, তুই যখন লগ্নে প্রবেশ করবে আমি লগ্নের কথা বলবো। তো এর সলিউশনের যে জায়গাটা, যেটা কিভাবে মানে সলিউশন জাতক জাতিকা পেতে পারে, ওটা কুণ্ডলী না দেখলে বলা যাবে না। প্রথমত তো একদম সপ্তম আর লগ্ন তো খারাপ, লগ্নে রাহু, আমি নিজে খারাপ, আবার সপ্তমে শুক্রকেতু, আমি আনলাম ভালো সুন্দর সুশ্রী, ধরে রাখতে পারলাম না আমার প্রতাপে। তাহলে এটাকে ঠিক করতে হলে আমাকে আগে ভাবতে হবে, এবং আমি আরও বলবো এক্ষেত্রে আবার তার যদি পার্টনারের কুণ্ডলী পাওয়া যায় না, আরও ভালো হয়। হ্যাঁ, আরও ভালো হয়। সেটা তো সোনার পাথর বাটি। কেননা আজ পর্যন্ত সব মিলিয়ে দেখা যাবে হয়তো 20-25 জন আমরা হয়তো স্বামী স্ত্রী একসাথে পেয়েছি। নইলে মজার বিষয়টা হচ্ছে যে যারা এই যে জ্যোতিষের এপিসোড দেখছেন, যাদের বিবাহিত জীবনে সমস্যা আছে, দুই পক্ষই চায় যে সংসার জীবন ভালো করতে, কিন্তু তারা একত্রে একসাথে জোট বেঁধে কোনো জ্যোতিষীর কাছে, আমাদেরকে বাদিয়ে দিন, কোনো জ্যোতিষীর কাছে স্বামী স্ত্রী একসাথে যাচ্ছে সংসার বাঁচানোর জন্য, ঠিক একটা মজা লাগে না। না না, মজা না, এখানে ভয় থাকে, প্রত্যেকের পেছনে একটা গু আছে ভাই, ওই জন্য একসাথে যায় না। না না, সত্য মানে দুজনেই চাইছে যে সংসার বাঁচাতে, তো তাহলে একসাথেই যাওয়া যেত আর কি। যে সংসারের জন্য ধরুন একটা টিভি কেনা হচ্ছে, দুজনে একসাথে গেছিলেন মার্কেটিং করতে, তো কোনো না কোনো জ্যোতিষীর কাছে একসাথে গেলে খুব ভালো হয়, যুদ্ধ না অর্ধেক হয়ে যায়। এক কথা বলে দাও, আমরা কারুর কুৎসাটা কারুর কাছে বলবো না, সমাধান করে দেবো, সমাধান করে দেবো, চিন্তার কোনো ও বিষয় তো নেই। কুৎসার ভাই, আমি গেলে আমারটা যদি বলে দেয় বলবো না। দ্বিতীয় ঘরের একটা কানেকশন দিয়ে আমাকে একটু বলো। হ্যাঁ, দ্বিতীয়, না সরি সরি, আমাকে ক্ষমা করো, দ্বাদশ ঘর, দ্বাদশ ঘর। শুক্র কেতু রবি আচ্ছা, জন্ম ছকে কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকার তার আছে। তো এই মুহূর্তে তার জীবনে কি চলছে? বয়স কত? 87-তে জন্ম হয়েছে, 1987, 37 চলছে ধরো। 37 তো, ওনার একটা বিদেশ যাওয়ার জন্য প্রবল ইচ্ছা জাগছে। এই 39 চলছে। 39, হ্যাঁ, বিদেশ যাওয়ার জন্য প্রবল ইচ্ছে জাগছে, ব্যাপারটা বুঝলে। কিন্তু সেই যাওয়ার ক্ষেত্রে কিছুটা বাধা যোগ দেখতে পাওয়া যাবে। তবে যারা কিছু কর্ম করছেন তাদের বলবো আইনি জটিলতা থেকে একটু সাবধান থাকবেন, এবং রোগ ব্যাধি কিছু গুপ্ত রোগ দেখা দিতে পারে, গুপ্ত রোগের কারণে চিকিৎসায় যেতে হতে পারে, মাথার কিছু সমস্যা, চোখের কিছু সমস্যা অল্প বিস্তর দেখা দেবে। হ্যাঁ, মাথা কাজ করবে না তো, মাথা সমস্যা বললাম, এবারে কাজ করবে না, সরি, সমস্যা বললাম, কাজ করবে না মানে হ্যাঁ মাথার সমস্যা আছে, মানে সমস্যা। উনি শুনতে শুনতে না কখন যে কি শুনছেন, কেন শুনছেন, হ্যাঁ, মানে মাঝে মাঝে আউট হয়ে যাবে আর কি। ঘটনাটা কি হচ্ছে জানো তো, এই যে আত্মা, সূর্য তো আত্মা, আত্মা যখন দরিদ্র হয়ে যায় কি হয়, মানে আত্মা বলতে মন শরীর যাই বলো এটাকে, এটা ভাবনা, সেটা দরিদ্রে পরিণত হয়ে যাবে, দারিদ্র যোগে আটকে যাবে, বুঝতে পারলে? তখন কি হবে বলো তো, যে বা করেও করলাম না, পেরেও পারলাম না, এরকম একটা হতাশা তৈরি হবে। না, হতাশাটা তো আসলেই, হতাশাটা না মানে এটা লুপে চলছে। হ্যাঁ,
প্রথম কি হচ্ছে, ধরো আমি শুক্রকে যদি ওখান থেকে তুলে বাদ দিয়ে দিই এখন, শুধু যদি রবি কেতুকে দেখো, ঠিক আছে, দ্বাদশে বসে আছে, রবি কেতু ধর দুটোই খারাপ জন্মছকে। মানে আমার যেটা উপলব্ধি আমি তোমাকে বলছি, ব্রেন কি হবে জানো তো, ধরো উনি কারোর সাথে কথা বলছেন, শুনছেন, শুক্র থাকলে তো বলাটাও থাকছে, ঠিক আছে, বলছে, কাউকে বলছে, বলতে 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 মানে গুরু নিয়ে রচনা চলছিল, গুরু নিয়ে বলছিল, গুরু নিয়ে বলতে বলতে হঠাৎ করে বলবে কালকে একটা মোবাইল পেয়েছি, মানে ফাট করে অন্য একটা কোনো টপিকে চলে গেছে, মানে সেই টপিকের সাথে গুরুর সাথে কোনো সম্পর্ক নেই। মানে এই জায়গায় ব্রেনটা যে কাজ করছে, মানে আমি নিজে যখন খুঁজছিলাম আমি ভাবছিলাম যে এটা হয় কি করে, তোমাকে জিজ্ঞেস করি এটা অ্যাকচুয়ালি কি চলে, মানে এখানে কিরকম ভাবে ওখানে চলছে? আমার যুক্তি তো হচ্ছে যে মাথার সমস্যা। তার মানে কি, মাথা মানে তো এই খুলিটা নয়, মাথার ভেতরের কাজের সমস্যা। মাথার ভেতরের কাজের সমস্যা হবে, অর্থাৎ মাথার যে ফাংশনগুলো ঠিক ঠিক রুটে কাজ করবে না। এই যে বললে এটা মানে সে কি, ধান ভাঙতে শিবের গীত, ভাঙছে ধান, গাইছে শিবের গীত, এরকম ব্যাপার। মানে কোনটা করছে, কিভাবে করছে, কতটা করছে, কিছুটা এগিয়ে যাবে, তারপর যেন একটা অন্ধকার ভাব চলে আসে। আমার মাথায় আরেকটা জিনিস এসেছিল, সেটা হচ্ছে যে ধরো আত্মাকে, মানে বিভিন্ন এই যে সৎকর্ম ইত্যাদি ইত্যাদি করে, ধরো আত্মার যে ক্ষমতা, শরীরের যে অরা যেটা, তাকে এতটাই ব্রেকডাউন করে দেওয়া হয়েছে, হ্যাঁ, ঠিক সেটা আছে, সেটা কেতু একটা দিয়ে, কেতু দিয়ে। কেতুর এর জন্য তাকে এতটাই ব্রেকডাউন করে দেওয়া হয়েছে, মানে নিজেই নিজেতে অনেক সময় ব্ল্যাকআউট হচ্ছে, কিন্তু উনি সেটা বাকিদেরকে বুঝতে না দেওয়ার জন্য, হ্যাঁ আমি শুনছি, কি শুনেছ, না ওই তো তুমি যেটা বলছিলে তাই শুনেছি, ভাবনাবোধের অভাব হয়ে যাবে, ভাবনা রাখতে পারবে না, মাথায় ধরে এবং রাখতে পারবে না। এটা আরো জড়াচ্ছে কিসের জন্য, উনি যদি এটা মানে দেখা যাবে যে কেউ ওনার পাশে থেকে ওনাকে সুস্থ করতে চায়, ওনার পাশে কেউ সহমর্মী হয়ে থাকতে চায়, তার সাথেও উনি এই ছলনাটা তখন করছে, না না আমি সব শুনছি, আর কি শুনেছো, না তুমি যা বললে, বলো কি বলেছি, তুমি বললে আবার কেন আমি রিপিট করব, এই যে এবার পোঁত পাকামিটা চলছে, তখন যে ছিল পাশে সে বলে ভাই তুই নিজে ঘাঁট নিজেকে, এনজয় ইউর সেলফ, ঠিক আছে। মানে এটা যদি কারোর মধ্যে চলছে যদি হয়, আপনি সত্যি কথা বলুন, কিছু তো সময় তো আপনি বুঝতে পারছেন না যে আপনি মাঝে মাঝে ব্ল্যাকআউট হয়ে যাচ্ছেন, মাথা কোন দিকে যেন টেনে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। সহযোগিতা যে করতে চাইছে, যে আপনার সাথে কথা বলছে, তার কাছে লুকোবেন না, তাকে বলুন যে হ্যাঁ আমি না মাঝে মাঝে হারিয়ে যাচ্ছি কোথায় যেন, এতে করে আপনার কনফিডেন্স ফিরে আসবে, নইলে কিন্তু ফিরে আসার জায়গা নেই, বাকি তখন এই জ্যোতিষের আঙিনায় চলে আসতে হবে। লাস্ট প্রশ্ন তোমার কাছে, বলো। অষ্টমে শুক্র কেতু, এবং ওখানে তুমি যোগ আছে দেখতে পাচ্ছি শনি, ছোট্ট করে বলো জাস্ট ওনার জীবনে এখন বর্তমানে উনি কি ফল পাবেন, আচ্ছা। বাকি যাদের জানার ইচ্ছা হবে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, শরীর কিছু কারণে, কিছু কাজের জন্য, হ্যাঁ, মান সম্মান হানিযোগ, ভাগ্য বিলম্বিত হবে। এবং এক কথায় বলি, উনাদের এই সময়ে একটু সব ছেড়ে ছুড়ে আধ্যাত্মিকতার শরণাপন্ন হই, কেউ কেউ আর ওটা মগজমারি করে কাউকে বশীভূত করার জন্য বা কাউকে প্রতিশোধের জন্য তন্ত্রের দ্বারস্থ হওয়ার যোগ আমি দেখতে পাচ্ছি। মানে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ তিনি নিজেই যাচ্ছেন, হ্যাঁ, উনি করতে যাওয়ার জন্য করবেন, আবার তার প্রতিও হবে, তার তার কিন্তু হবে তো। হ্যাঁ, দুটো যোগ আছে এখানে, নিজেও যাবেন। মানে কি হয়েছে বলো তো, পরস্পর তীর ছোড়াছড়িটা শুরু হবে, হ্যাঁ, তীর ছোড়াছড়িটা শুরু হবে। তন্ত্র থেকে সাবধান, আমার পরামর্শ, তন্ত্র করতে যাবেন না। হ্যাঁ, কেউ করতে চাইছে, করেছে, আপনি আপনার বর্মটা পরে নেন, কিন্তু Correct. করতে কাউকে যাবেন না, তাইলে শেষ জীবনটা বড় খারাপ যায়, খুব খারাপ যায়। হিংসা ভালো না, রাগ হয় গালাগালি দিয়ে দিন, রাগ হয় গালাগালি দিয়ে দিন, ওই অদৃশ্যভাবে আপনি কাউকে দিয়ে থাপ্পড় মারতে যাচ্ছেন ভাবছেন না, ও আপনার দিকেই করবে, শুধু করার সময় যে মূল্যটা দিতে হচ্ছে সেটা নয়, ও আপনাকে আপনার আত্মার গতি দিয়ে আপনাকে মূল্য দিতে হবে, সেটা ওই দাদা যেটা বলছে, তো সেটা বুঝতে পারবেন, কেননা আমার থেকে বেশি অভিজ্ঞ উনি, আমি তো আর পণ্ডিত না। একেবারে ওভারঅল জায়গা থেকে যদি কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের একেবারে কালেকটিভ এনার্জি থেকে, কালপুরুষ রাশিচক্রের জায়গা থেকে যদি তোমাকে জিজ্ঞেস করি, যেহেতু দ্বাদশে শুক্র এবং কেতু হয়েছে, এনাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, কার কোথায় কেতু বসে আছে, ভালো আছে খারাপ আছে সব নির্বিশেষে, কি চাইছে এনাদের কাছ থেকে কালেকটিভ এনার্জি? আচ্ছা,
আমি প্রথমে শুরুতে বলেছিলাম হ্যাঁ। শরীরটা খারাপ যাবে, মনটা খারাপ থাকবে, ভাগ্য বিড়ম্বনা দেবে, অনেক কিছু বলে গেছি। না, এখন আপনাকে বলছি আপনি কিছুটা আধ্যাত্মিকতার শরণাপন্ন হন। নাম কেতু জপের মধ্যে দ্বাদশী, ঢুকে যান। কেতু ঠিক। দ্বাদশী, হুম। একদম। তবে গিয়ে এই যে শুক্র দ্বাদশে গিয়ে শরীরটা খারাপ করে ফেললো, মনটা খারাপ করে ফেললো, ভাগ্যটা বিলম্বিত হয়ে গেল, এটা তো কেতুর কারণে হচ্ছে। শুক্র তো গেছেই দ্বাদশে, আবার কেতু বসে আছে মগায়। আপনি এখন কেতুর শরণাপন্ন হয়ে যান। কেতুকে বলেন যে শুক্রকে আমি ছেড়ে দিলাম, আমি তোমার শরণাপন্ন, তুমি আমাকে রক্ষা করো, পারলে তিনিই বাঁচাবেন। হ্যাঁ, কিছু টাকা পয়সা খরচা হোক, আপনি কোনো আধ্যাত্মিক জায়গায় যান, মন্দিরে যান, সেখানে গিয়ে থাকুন। হ্যাঁ, যাদের খুব ঝামেলা চলছে জীবনে, তারা ছাড়া বাকি সবাই ওই পথেই যান, আমাদের সাথে যোগাযোগ করার দরকার নেই। যাদের খুব ঝামেলা চলছে, একেবারে না দেখালেই নয়, মেডিসিন চাই, তারাই যোগাযোগ করুন। নচেত ঈশ্বরের কাছে যান। আমাদের কাছে এলেও আমরা ঘুরিয়ে ঈশ্বরের কাছেই আবার সেই প্রতিকার হিসেবে আমরা ঈশ্বরের চরণেই আমরা যাব, কবচের দিকেই যাব। বুঝতে পেরেছেন? তো আপনারা নিজেরা ঈশ্বরের চরণে যান, নাম জপের সংখ্যাটা বাড়িয়ে দিন, হনুমান চালিসা পাঠ করুন, নর্মদাষ্টকম পাঠ করুন, যে দেবদেবীকে আপনার ভালো লাগে, ইচ্ছে করে ভেতর থেকে তার নাম শরণাপন্ন করুন। যে যে ধর্মে আছেন সেদিকে হিংসা ছাড়ুন, হিংসা ক্রোধ এগুলো ছাড়ুন, কারোর ক্ষতি করার আকাঙ্ক্ষা ছাড়ুন। একই সাথে নাম জপ, একই সাথে কারোর ক্ষতি হতে পারে না। ছাল তুলে নেবে কেতু এবং শুক্র, দ্বাদশে বসে আছে। ভাগ্য পুরো জলাঞ্জলিতে চলে যাবে কিন্তু। হ্যাঁ, আর এটাতে যদি আপনার মনে হয় ভয় দেখাচ্ছি, এই ভয় ও ডর মুঝে আচ্ছা লাগে। ও ঠিক আছে, ভয় দেয়, আমি পরিষ্কার কথা, আমার কাটছাট কথা। দ্বাদশে কেতু বসে আছে, কারোর ক্ষতি শুক্র, করতে। শুক্র যে সুখ স্বাচ্ছন্দ্য প্রাচুর্যতা সব কিছু দান করে জীবনের, সে গেল দ্বাদশে, কেতু যুক্ত হয়ে গেল। আমরা খারাপ বললে বলে ভয় দেখাচ্ছে, হ্যাঁ বেশ করেছি, ভয় দেখাচ্ছে, আমি আমার কাজ করছি, আপনার ভালো লাগলে দেখবেন, না লাগলে না দেখবেন, কি যায় আছে আমাদের। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। আগামী এপিসোডে দেখা হচ্ছে। নমস্কার, নর্মদে হার। নর্মদে হার।